কাটোয়া জংশনে অর্থাৎ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে কি বলছেন এখানকার মানুষ জানবো তাদের কাছ থেকে। এই মুহূর্তে আমরা রয়েছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের কালনা কাটোয়া পূর্বস্থলী উত্তরের বিস্তীর্ণ এলাকা এই গঙ্গার পাড় ভাঙনে বিপর্যস্ত। শুধুমাত্র তাই না, এই যে গঙ্গার যে ঘাট, সেই ঘাটগুলো সংস্কারের দাবি এখানকার মানুষের দীর্ঘদিনের। কতটা কাজ হয়েছে, আদৌ কি হয়েছে, কি বলছেন এখানকার মানুষ জানবো তাদের কাছ থেকে। পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ, কালনা সহ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ অঞ্চলে অর্থনীতি এই তাঁত শিল্পের উপর নির্ভরশীল। কিন্তু কি অবস্থা এখন তাঁত শিল্পের, কি বলছেন এখানকার মানুষ জানবো তাদের কাছ থেকেই। জি24 ঘন্টা লোকসভা লোকাল নিয়ে আমি সম্প্রতি এই মুহূর্তে আমরা হাজির হয়ে গিয়েছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। এই বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র, যার আন্ডারে যে 7টা বিধানসভা রয়েছে, 7টাই রয়েছে শাসক দলের দখলে, রাজ্যের শাসক দলের দখলে। কিন্তু এবারে লোকসভা ভোটে কি বলছেন এখানকার মানুষ, রাজনৈতিক দলের প্রতিনিধিরা যেমন এখানে উপস্থিত রয়েছেন, তার পাশাপাশি সাধারণ মানুষ, তাদের কি অভাব অভিযোগ রয়েছে, পাওয়ার তালিকাটা দীর্ঘ নাকি না পাওয়ার অভিযোগের তালিকা আরও বেশি দীর্ঘ, জানবো এখানকার মানুষের কাছ থেকে। যেহেতু এই লোকসভা কেন্দ্রের 7টা বিধানসভায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দখলে, আমরা একটু তাদেরকে দিয়েই আজকে শুরু করি। কি মনে হয় এবারে কি হবে? দেখা যাক কি হয়, কারণ প্রথম শুরুটাই তো সব। কনফিডেন্ট নো? হ্যাঁ, অবশ্যই কনফিডেন্ট, 100 বার কনফিডেন্ট। এতদিন যখন ছিলাম, ভবিষ্যতেও থাকবো বলে আমরা মনে করছি। একাধিক সমস্যা রয়েছে। তাঁত শিল্প এই এলাকা অর্থাৎ বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের অর্থনীতির একটা বড় অংশ তাঁত শিল্পের উপর নির্ভরশীল। কিন্তু এখন সেই তাঁত শিল্পের কি অবস্থা? কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, তার ভবিষ্যৎ কি? এর পাশাপাশি রয়েছে গঙ্গার ভাঙনের মতো অভিযোগ, রয়েছে গঙ্গার পাড় সংস্কার না হওয়ারও অভিযোগ, পাড় অর্থাৎ ঘাট সংস্কার না হওয়ারও অভিযোগ। একাধিক অভিযোগ রয়েছে। বিজেপির কাছে আমি একবার চলে আসব। কি অবস্থা এখানকার, কি হবে এবার মনে হচ্ছে? আমরা জিতবো, অবস্থা খুব ভালো। কারণ আপনারা দেখছেন এটা চোরেদের সরকার চলছে, মানে চোর আর গুনে শেষ করতে পারছি না, তা কোনো কাজই তো হচ্ছে না, সবই চুরি হয়ে যাচ্ছে। আমাদের প্রচণ্ড কনফিডেন্স, এবার যেটা হয়ে এসছে সেটাই যে এই কনফিডেন্সটা কোথা থেকে আসছে, কেন কনফিডেন্ট? কারণ আমাদের মোদিজি সবকা সাথ সবকা বিকাশ উনি যথেষ্ট করেছে। কই চাকরি আমাদের কাটোয়ার রেলের রুরালপুর কোনো কিছুইতে নেই, তাহলে কিসের বিকাশ সেটা আমরা জানতে চাইছি। কি কি কাজ হয়নি এখানে? কোনো কাজই হয়নি। কিন্তু আপনাদের এখানে এমপি তো আপনাদেরই ছিল, তৃণমূল কংগ্রেস। না, তৃণমূল কংগ্রেস এমপি থাকলেই বা তৃণমূল কংগ্রেসের এমপি থাকলেই বা সরকার, দুবারের এমপি আপনাদের। সরকারটা তো ছিল বিজেপির, সরকারটা ছিল বিজেপির। তারা কি করেছে সরকারের থেকে, তাদের যে নৈতিক দায়বদ্ধতা তার কতটা পালন করেছে আমাদের এই পূর্ব বর্ধমান এই লোকসভা কেন্দ্রের জন্য? ওরা যা যা প্রতিশ্রুতি দিয়েছিল, তারা কি করেছিল? এখানে তাপবিদ্যুৎ কেন্দ্র এনটিপিসি নিয়েছিল, তারা তা বাস্তবায়িত করতে পারেনি। রেলের উলারপুলের প্রতিশ্রুতি দিয়েছিল, তা করতে পারেনি। তারপর তো সামগ্রিক ভারতবর্ষের নিরিখে তারা যা যা বলেছিল তার একটাও বাস্তবায়িত হয়নি। 15 লক্ষ টাকা অ্যাকাউন্টে আসেনি, 2 কোটি বছরে চাকরি হয়নি। তাহলে সবকা সাথ সবকা বিকাশ, এটা আমাদের জিজ্ঞাসা। ওরা কি, ওনারা যে প্রশ্ন তুলেছেন কাটোয়া তাপবিদ্যুৎ কেন্দ্র, তার ভবিষ্যৎ কি হবে? তাপবিদ্যুৎ কেন্দ্রটা বামফ্রন্ট আমলে 2006 সালে এটা পিডিসিএল করবে বলে শুরু করেছিল। 2011 সালে এসে এই যে তৃণমূল সরকারের জমি নীতি, 1000 একর জায়গা লাগবে তবে এনটিপিসি করবে, 500 একর জায়গা বামফ্রন্ট সরকার একর করে দিয়ে গিয়েছিল। কিন্তু এনারা সেই কথা 1000 একর করেনি, কয়লার ব্লক দেয়নি, ইচ্ছা মানে। কিন্তু মোট তো 700 একর এখনো পর্যন্ত হয়ে গেছে, কাজ কি কিছু শুরু হয়েছে? 600 একর আছে, এখনো 1000 একর হয়নি। আর সব থেকে বড় কথা, কয়লার যোগান কোথায়? আর আমরা কেন তাপবিদ্যুতের কথা ভাবছি? তাপবিদ্যুতে প্রচণ্ড পরিবেশ দূষণ হয়। আমরা সৌর শক্তির কথা ভাববো, সৌর বিকাশ বিদ্যুতের কথা ভাববো। আমরা সেই তাপবিদ্যুৎ নিয়ে এখনো পড়ে থাকবো।
আমাদের রাজস্থান গুজরাটে যেরকম বড় সৌর প্ল্যান্ট আছে আমরা সেরকম স্থাপন করব আমরা ক্ষমতায় এলে। রাজ্য সরকার কোনো ইনিশিয়েটিভ নেয়নি এই তাপবিদ্যুৎ করার জন্য, কোনো ইনিশিয়েটিভ নেই। রেলের ওভারব্রিজ নিয়েছে, রেলের ওভারব্রিজ কে করবে? আপনারা জানেন রেলের যে লাইনের ওপরে ওইটা রেল করে, আর তারপরে যে তার রাস্তা যেগুলো সেগুলো রাজ্য করে। রাজ্যর যে জমি নীতি কোনো জায়গা একর করবে না, তাহলে সে রাজ্য যদি ইনিশিয়েটিভ না নেয়, এমপি যদি ইনিশিয়েটিভ না নেয়, রেল তো বারবার বলে দিয়েছে আপনার কাটোয়া থেকে মন্তেশ্বর পর্যন্ত 63টা প্রকল্পের মধ্যে একটা প্রকল্প রেখেছে কাটোয়া টু দাইহাট ভায়া হয়ে মেমারি পর্যন্ত, যে লাইনটা করবে জায়গা কোথায় দিচ্ছে? 37 বছর ধরে আমাদের এখানে ক্ষমতা ভোগ করছে শাসক দল। 37 বছরে কি করেছে? বড় বড় কাটা লাইট লাগিয়েছে আর আই লাভ কাটোয়া লিখে রেখে দিয়েছে, আর কোনো উন্নত কিচ্ছু করেনি। কি বলবেন? এটা তো রাজ্য সরকারের স্কিমগুলোর কথা ওনারা বলছেন, কিন্তু কেন্দ্রীয় সরকারের যে উড়ালপুল নিয়ে যেটা বললেন সেটা মনে হচ্ছে ফ্লাইওভারটা নিয়ে ঠিক কথা বললেন না। কারণ ফ্লাইওভারটা যেটার এগ্রিমেন্ট হয় গভর্নমেন্টের সঙ্গে, আমাদের যেটা জানা আছে যে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যৌথ প্রজেক্ট, সেখানে 50% স্টেট গভর্নমেন্ট দেয় আর বাকি 50% সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়। যে জায়গাতে সে তাহলে আটকে রয়েছে কোথায়? যে কিসের জায়গাতে দাঁড়িয়েছিল যে আমাদের কাটোয়ার বিধায়ক বিধানসভায় জানিয়েছিলেন এটা চিফ মিনিস্টারকে, চিফ মিনিস্টার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটায় রাজ্যের যে 50% সে সম্পর্কে সম্মতি দেন, এবং সম্মতি দেওয়ার পর আপনারা জানেন যে জেনারেল অ্যাডভাইজারি একটা ড্রয়িং হয়, সেই ড্রয়িংটা কিন্তু রাজ্য এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যৌথভাবে সেটা তৈরি করে। সে কাজটাও এগোচ্ছিল, কিন্তু মাঝখান থেকে কেন্দ্রীয় সরকার এখানে যেহেতু বারবার তৃণমূলের এমপি এবং তৃণমূলের কংগ্রেসের বিধায়ক জিতছেন তৃণমূল দলের, সেহেতু সেই জায়গাটা যাতে না হয় তার প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন। এখনও পর্যন্ত সেই ড্রয়িংটা কিন্তু তাকে বাস্তবায়িত হয়নি। রাজ্য বলছে কেন্দ্রীয় সরকার সহযোগিতা করেনি, তাই সিটি এমপি তৃণমূল কংগ্রেসের থাকা সত্ত্বেও এলাকার উন্নয়ন হয়নি। আর এদিকে কিছুক্ষণ আগেই আপনাদেরকে যে বিষয়টি বলছিলাম, কালনা কাটোয়া সহ এই যে বিস্তীর্ণ এলাকা রয়েছে পূর্বস্থলী উত্তরের, সেখানে হচ্ছে গঙ্গা পাড়ের ভাঙন, তার পাশাপাশি ঘাট সংস্কার। সেটার কি অবস্থা? এখানকার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল এই দুটো কাজ যাতে হয়, কিন্তু এখনও কি কাজ হয়েছে জানবো। আমাদের গঙ্গার যে ভাঙন, এটা কাটোয়ার 1 নম্বর ওয়ার্ড থেকে 10 নম্বর ওয়ার্ড এবং 10 নম্বর ওয়ার্ড থেকে আমাদের অগ্রদ্বীপ পর্যন্ত এবং পূর্বস্থলী তামাঘাটা পর্যন্ত এই টোটাল এলাকাটায় গঙ্গার ভাঙন একটা ব্যাপক আকার ধারণ করেছে। এবং আপনাদের প্রার্থীও তো অগ্রদ্বীপে। হ্যাঁ, আমাদের বর্তমান প্রার্থী এখন অগ্রদ্বীপে, ওনার বাপের বাড়ি আর কি। তাহলে কি মনে হচ্ছে এবার কাজ হবে? আমরা তো আশাবাদী, আমরা তো চেষ্টা করছি, কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট এই গঙ্গার ভাঙন রোধের জন্য যে প্রচেষ্টা গ্রহণ করা উচিত ছিল সেটা গ্রহণ করেননি। কারণ ফি বছর বন্যার পর আমরা দেখেছি এলাকা প্রচুর ভাঙন হচ্ছে, বিশেষ করে আমাদের কাটোয়া শহরের। ঘাটও তো সংস্কার হয়। ঘাট সংস্কার পুরসভার দায়িত্ব নয়, ঘাট সংস্কার হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের দায়িত্ব। আমরা ঘাট সংস্কার কেন করেছিলাম? আমরা পৌরসভার পক্ষ থেকে করা হয়েছিল, সাময়িকভাবে ঘাটগুলো ভেঙে যায় এবং যাত্রীদের যারা স্নানের ঘাটে যে সমস্ত লোকেরা আসে স্নান করতে তাদের অসুবিধা হয়, এর জন্য সাময়িকভাবে আমরা সেটাকে মেরামত করার ব্যবস্থা করে দিয়েছিলাম। কিন্তু এটা স্থায়ীভাবে করতে গেলে অবশ্যই আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে অর্থ অনুদান দিতে হবে, তবে এই কাজটা সুষ্ঠুভাবে। সব থেকে বড় কথা হচ্ছে মেয়েরা এখানে সন্ধ্যের পর বেরোতে ভয় পেত, এখন আমরা রাত্রে 10টা 11টায় যখন খুশি তখন বেরোতে পারি, আমাদের কোনো ভয় নেই। জানেন তো, জিনিসটা আমরা খুব প্রচুর পরিমাণে পেয়েছি। ও তৃণমূলের ইয়েতে এত শান্তি আমরা আছি। উনি বললো আগে রাস্তাঘাটে মেয়েরা ভয় পেত, তো 37 বছর ধরে তো আগে কংগ্রেসের ছিল, এখন টিএমসির হয়েছে, তাহলে কংগ্রেসের আমলে উনি কোনো কাজ করেনি, এখনো কোনো কাজ করেনি, এটাই তো প্রমাণিত হলো। আর আমাদের যার জন্যতে আমাদের সরকার ক্ষমতা আসলে আমরা এর থেকে আরো নির্ভয়ে চলতে পারবো। হ্যাঁ, উনি যে বলছেন যে নাকি আমরা বিজেপি সরকার আসার পর নির্ভয়ে চলতে পারবো, মণিপুরের দিকে তাকিয়ে হয়তো ওনাদের সেই ভাবনাটা আরেকবার দুবার ভাবা উচিত। যেহেতু এটা কেন্দ্রীয় সরকার নির্বাচনের ভোট, সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নির্বাচনের সবচেয়ে বড় ইস্যু হচ্ছে মূল্যবৃদ্ধি, কর্মসংস্থানহীনতা। আজকে কাটোয়া পূর্ব বলে নয়, ভোটটা কেন্দ্রের, সেক্ষেত্রে মূল্যবৃদ্ধি একটা বড় ইস্যু। আজকে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে, যেখানে 400 টাকার গ্যাস ছিল সেটা আজকে 1200 টাকায় পৌঁছেছে, যেটা 80 টাকা পেট্রোল ছিল সেটা আজকে 100 টাকায় পৌঁছেছে। এই দ্রব্যমূল্য বৃদ্ধি সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে, তাই কেন্দ্রে কোনোভাবেই মোদী সরকার চলতে পারে না। কেন্দ্রে সব উন্নয়ন হয়েছে, এখানে কোনো অভাব অভিযোগ নেই। যেরকম ওনার দায়িত্ব যতটা আছে উনি করছেন আমাদের এইখানে, আর যতটা আমাদের হয়তো হ্যাঁ সেন্ট্রাল গভর্নমেন্ট তো আমাদের এমনিতেই আমাদের এই যে ওভারব্রিজ যেটা হবে এগুলো তো একদমই সহযোগিতা আগে থেকেই এটা করছে না ওনারা। এবার ওনারা তো বলবেই, এগেন্স্ট পার্টি সবসময় আমাদের তো একটা ক্ষোভই দেখবে যে এটা বলি বা কোনো একটা ওদের নামে ইস্যু তো আমাদের তো দেবেই, কিন্তু আমাদের বিধায়ক যিনি আছেন আমাদের কাটোয়ার বুকে যে যতটা কাজ করণীয় উনি সবসময় করছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বলছে এলাকার উন্নয়ন হয়েছে, বিধায়কের এলাকা অর্থাৎ বিধানসভা এলাকা ধরে ধরে
বলছে এলাকার উন্নয়ন হয়েছে, কিন্তু এখানে দুবারের সিটিং এমপি তারাও তৃণমূল কংগ্রেসের। তবে এক্ষেত্রে আবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, যেহেতু কেন্দ্রে বিজেপি সরকার, তাই এখানে তৃণমূল কংগ্রেসকে নিচু করার জন্যই দুবারের সিটিং এমপি তৃণমূল কংগ্রেস হওয়া সত্ত্বেও এলাকায় কোনো উন্নয়নের কাজ অন্তত সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে করা হয়নি। কি বলছে এখানকার সাধারণ মানুষ জানবো একটা ছোট বিরতির পর। দেখতে থাকুন জি 24 ঘন্টা লোকসভা লোকাল। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন জি 24 ঘন্টা লোকসভা লোকাল। আমি সম্প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে। আর বিরতিতে যাওয়ার আগে যেটা বলছিলাম, শাসক দলের তরফ থেকে অলরেডি আরও একটা অভিযোগ তোলা হয়েছে, কর্মসংস্থান। বেকারদের হাতে কাজের সুযোগ নেই বলছেন রাজ্যের শাসক দলই। আমরা যদি ভেরি রিসেন্ট দেখি তাহলে এখানে এসএসসির দিকে যদি আমরা নজর রাখি, এসএসসিতে সেখানে প্রায় 26,000-এর কাছাকাছি চাকরিকে, অর্থাৎ 2016-র নিয়োগের যে প্যানেল ছিল সেটাকে পুরোপুরি বাতিল করে দেওয়া হয়েছে এবং খুব স্বাভাবিকভাবে অনেকে কর্মরত ছিলেন তারাও এখন কর্মহীন হয়ে পড়েছেন। কি বলছেন এখানকার শাসক দল, আসবো কারণ অভিযোগটা তাদের তরফ থেকেই করা হয়েছে। আমি একবার বিজেপির কাছে চলে আসি। গোটা মন্ত্রিসভা জেলে, এই তো আমি তো প্রথমেই বলে দিয়েছি এটা চোরেদের সরকার। এ তো গোটা মন্ত্রিসভা জেলে, যে ভারতবর্ষে কোনো সরকার এরকম হয়নি। আজকে যে চাকরি চলে গেছে তার জন্য দায়িত্ব তৃণমূল সরকারই, কেননা সাদা কাগজ জমা নিয়ে টাকা দিয়ে চাকরি দিয়েছে, যারা প্রাপ্য তাদের নিয়ে চাকরি দেয় না। ওনারা যে বলছেন যে টাকা নিয়ে চাকরি হয়েছে, তা শুভেন্দু অধিকারী আজ কোথায় আছে? শুভেন্দু অধিকারী তো আজ ওনাদের দলে আছে। ওনারা যে এসএসসির বিরুদ্ধে কথা বলছেন, ওনারা এসএসসির বিরুদ্ধে কথা বলছেন, আমাদের যে ন্যায় দিয়েছেন, যাকে ওনারা জাস্টিস গাঙ্গুলি করে চিৎকার করছিলেন, আজ উনি কোন দলের প্রার্থী? আজ উনি বিজেপির হয়ে দাঁড়িয়েছেন। ইভেন যদি এসএসসির প্যানেলের কথাই আপনারা বলতে চান, তাহলে এসএসসির জন্য কিন্তু মমতা ব্যানার্জি বলেছেন যারা অযোগ্য তাদের কিন্তু আবার তারা কিন্তু সাসপেন্ড ছিলেন 2-3 মাসের জন্য। আপনি খোঁজ খবর করে দেখুন। ইভেন যদি আরও বলতে চান, আমরা কিন্তু বলতেই পারি সেন্ট্রাল গভর্নমেন্ট দিন কর্মী সংকোচন ওনারা করছেন, ব্যাংকে আস্তে আস্তে বেসরকারিকরণ, এবং রেলের কোনো রকম কোনো রিকোয়ারমেন্ট হয়নি, আরপিএফ এর কোনো রিকোয়ারমেন্ট নেই। কিন্তু দেখুন আজকে ওয়েস্ট বেঙ্গলে আসুন, সেখানে প্রতি বছর কলকাতা পুলিশ, ইভেন কেপি এবং ডাব্লিউবি সমস্ত রিকোয়ারমেন্ট হচ্ছে। ওরা কোন সূত্রে বলছে? ধর্মের নামে সুড়সুড়ি দিয়ে এখানে। আর যাই হোক, এখানে কোনো রকমভাবে মা মাটি মানুষের সরকারকে নাড়ানো এখানে যায় না। জয় শ্রীরাম শুধুমাত্র বললেই হয় না, কাজে করে দেখাতে হয় মা মাটি মানুষ কোথায় আছে এবং ছিল। আজকে বিজেপিতে যেসব নেতাগুলো গেছে তারা সবগুলো তৃণমূলের চুরি করার লোকই তো তাদের নেতা। আজ 10 তারিখে কাটোয়ায় আসবে শুভেন্দু অধিকারী, তাদের হয়ে স্লোগান দেবে, শুভেন্দু অধিকারী হয়ে স্লোগান দেবে এরা। তাহলে যারা বিজেপি করবে তারাই সাধু। বলছি এখানে এই দাদা বলছেন, আস্তে আস্তে বলছেন যে মোদী সরকার চুরি করেছে, কিন্তু তারা সিবিআই তদন্তের জন্য যাক, সিবিআই তদন্তের জন্য যাক। যদি তৃণমূলের ক্ষমতা থাকে সিবিআই তদন্ত যাক। তারা কতটা চোর দেখুন, যে বাংলাদেশের স্লোগান জয় বাংলা বলছে কিন্তু ভারত মা বলার সাহস নেই। স্লোগানটাও চুরি করে বলতে হয়। বাংলাদেশ থেকে স্লোগান চুরি করছে, জয় বাংলা বলছে, বাংলাদেশের স্লোগান চুরি, সব ডুপ্লিকেট, সব বাস করছি আর বলছে জয় বাংলা। এইটা কোন দেশের মুখ্যমন্ত্রী আছে এই রকম? ভোট করতে দেয়নি 2023 সালে, 2018তেও পঞ্চায়েত ভোট করতে দেয়নি এবং ভোট গণনা করতে ঢুকতে দেয়নি। আমাদেরকে মেরে ধরে তাড়িয়ে বের করে দিয়েছে। কাউন্টিং এজেন্ট, বিজেপি কাউন্টিং এজেন্টদেরকে মেরে ধরে বের করে দিয়েছে, ভোট গণনা করতে দেয়নি। কি উন্নয়ন করেছে এই মমতা ব্যানার্জি সরকার? এদিকে আমরা বলবো জয় বাংলা, এদিকে আমি কেন্দ্রের টাকা চাই, বলবো আমি জয় বাংলা, কিন্তু আমাদের টাকা চাই কেন্দ্রের। দিদি এবার ওই সবুজ সাথী সাইকেলগুলো এখন বাংলাদেশে চলে যাচ্ছে, পার হয়ে চলে যাচ্ছে। এইখানকার স্কুল কলেজ ছেলেমেয়েরা সাইকেলে চাপতে পারছে না। ওই সাইকেলগুলো চ্যাটার্জি বলছে উন্নয়ন করেছে, এনারা বলছেন। তাহলে কাটোয়ার বিধায়কের কাছে আমার একটা প্রশ্ন, কেন কোনো ভোট করতে দেয় না কাটোয়ার বিধানসভায়? কেন পঞ্চায়েত ভোট করতে দেয় না? কেন পৌরসভা ভোট করতে দেয় না? ছাপ্পা কেন হয়? এই প্রশ্নটা রাখলাম আমি। মানুষের অভিযোগ, ভোট দিতে দেয় না, ভোট দিতে পারে না, না পঞ্চায়েত ভোট না বিধানসভা এলাকার ভোট। মানুষের অভিযোগ তারা ভোট দিতে পারছেন না, পঞ্চায়েতে ভোট দিতে পারছে না, বিধানসভা কোথায় ভোট দিতে পারছে না? বাজে কথা বলছে তারা। রবি চিরাজি যেখানে মিথ্যা কথা বলে, রবি চিরাজি যেখানে থাকবে শান্তিপূর্ণ ভোট হবে। বিধানসভায় তো কেন্দ্রীয় বাহিনী এসেছিল, সেখানে ভোট দিতে পারেনি, কারণ কেন্দ্রীয় সরকার জবাব দিক। আমাদের এখানে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হয়, এনারা ভুল বলছেন। আর একটা
কথা, ওনারা যে এত কথা বলছেন, ওনারা কি লক্ষ্মীর ভান্ডার নেন না? ওটা তো আমাদের মুখ্যমন্ত্রীর দেওয়া, তাহলে এত কথা বলছে কি করে? আমি ঠিক এই অভিযোগ নিয়ে যাব। রাজ্যের শাসক দলের তরফ থেকে বলা হচ্ছে যে যদি এত অভিযোগ থাকে তাহলে লক্ষ্মীর ভান্ডার কেন নেন আপনারা? না, দাদা ফ্রি রেশন আমাদের দরকার নেই। মমতা ব্যানার্জি নিজে টাকাটা তৈরি করে দেয় না, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার দেয়। ওটা কারো পৈতৃক সম্পত্তি না, আমাদের নিজেদের ট্যাক্সের টাকা। শাসক দলরা কি ফ্রি রেশন পাচ্ছেন না? ফ্রি ভ্যাকসিন দেননি, উজালা গ্যাস দেননি, কৃষি কার্ড দিচ্ছেন না। করোনার সময় 500 টাকা করে 3 মাসে 1500 টাকা দিয়েছিল, সেই টাকাও খেয়েছিল না। লক্ষ্মীর ভান্ডার টাকা মোদিজি মাননীয় প্রধানমন্ত্রী মোদীজির সমস্ত প্রকল্পগুলোকে উল্টে সব ধাপ শিল্প শুরু করে দিয়েছে। তারা আগে যে লাইন নিচ্ছেন, তারা ফ্রি ভ্যাকসিনটা আগে নিচ্ছেন, ফ্রি রেশনটা বস্তা বলে নিচ্ছেন, আর কৃষি কার্ড নিচ্ছেন, উজালা গ্যাস নিচ্ছেন, আর একটা লক্ষ্মী ভান্ডার আমাদের ট্যাক্সের পয়সা। দেখুন, ওরা বলছে আমরা লক্ষ্মীর ভান্ডার নিচ্ছি আস্তে আস্তে। তো ওরা যখন আমাদের ভ্যাকসিন দিয়েছিল মোদিজি 2 বার করে, ওরা তো বলতে পারতো মোদিজি ভ্যাকসিন দিচ্ছে আমরা নেব না। ভ্যাকসিন নিচ্ছে, 5 কেজি করে রেশন নিচ্ছে, মোদিজি দেওয়া উজালা গ্যাস নিচ্ছে, জনধন যোজনায় যে 500 টাকা সেটা নিচ্ছে, আর আমাদের ট্যাক্সের টাকা লক্ষ্মীর ভান্ডার সেটা আবার আমাদেরকে বলছি যে তৃণমূল সরকার, তৃণমূল কি করছে? গরিব লোকের রেশন চুরি করছে। বলছি এই তৃণমূল সরকারের যে তৃণমূল দলটা, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এক সময় বিজেপির শরিক দলের রেলমন্ত্রী ছিলেন। সেই সময়ে তহলকা.কমের কেলেঙ্কারি হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল এই শরিক দলের সাথে যেহেতু একটা কলঙ্ক যুক্ত হয়েছে, আমি সেখান থেকে ইস্তফা দিলাম। আজকে তার দলের ক্যাবিনেট মন্ত্রী মানে অসংখ্য ক্যাবিনেট মন্ত্রী দুর্নীতির দায়ে জড়িত হয়েছে। ওনার তো ইমিডিয়েট আরও 2 বছর আগে এই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দেওয়া উচিত ছিল। উনি সেদিন কি করে ইস্তফা দিয়েছেন? যখন বিজেপি 14 সালে ক্ষমতা এসেছিল, সাধারণ মানুষকে আশ্বস্ত করেছিল গ্যাসের দাম 420 টাকা আরও কমবে। সেটা ছিল 420 টাকা ছিল ভর্তুকি সহ গ্যাসের দাম। দ্রব্যমূল্য বৃদ্ধি হবে না, আরও জিনিসের দাম কমবে বলেছিল, যে জীবনদায়ী ওষুধের দাম কমবে, কিন্তু সেই কথা দিয়ে কথা রাখেনি। বর্তমানে দেখা যাচ্ছে আজকে সেই গ্যাসের দাম 1000 টাকা হয়েছে। আজকে দ্রব্যমূল্য বৃদ্ধি। আমাদের এখানকার লোকসভা যিনি প্রার্থী দাঁড়িয়েছেন, তিনি যতটা খবর পাওয়া যাচ্ছে তিনি 4 পাস, এবং তিনি একজন কবি নাকি সামথিং এরকম কিন্তু বলছেন, তিনি নাকি নিজে বিশ্বকবি। এবং আমাদের এখান থেকে যিনি টিএমসির ক্যান্ডিডেট দাঁড়িয়েছেন, তিনি হচ্ছেন একজন ডক্টর, এবং তিনি আমরা বিশ্বাস রাখছি তিনি শিক্ষিত মানুষ, তিনি আমাদের হয়ে থাকবেন, আমাদের লোকসভার সমস্ত দিক থেকে উন্নতি করবে। সেখানে মেয়েদের সব নিরাপত্তা তিনি দেখবেন, সমস্ত দিক থেকে তিনি দেখবেন। আজকে যেমন 4 পাসের কাছ থেকে আমরা স্টুডেন্ট হিসাবে আমরা কি আশা করতে পারি? তিনি আমাদের কোথায় গিয়ে, তিনি ক্যাবিনেটে গিয়ে এমপিতে কি তিনি এমপি হয়ে কি বক্তব্য দেবেন? উনি কথা বলার যোগ্যতা রাখেন? কাকে চুজ করবেন এখানকার মানুষজন, কাকে ভোট দেবেন, কাকে নিজেদের প্রার্থী মনোনীত করে দিল্লিতে পাঠাবেন এনারা, সংসদে পাঠাবেন এনারা, তা জানতে আমাদেরকে অপেক্ষা করতেই হবে 4 জুন 4 জুন পর্যন্ত। 4র্থ দফায় এখানে ভোট গ্রহণ হবে এবং তারপর রেজাল্ট জানা যাবে 4 জুন। তা জানতে সময়ের অপেক্ষা। জি24 ঘন্টা লোকসভা লোকাল আজকে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনারাও নজর রাখুন জি24 ঘন্টায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।